Hello everyone, this is Bishit Mondol. Welcome to Topaz Group WBCS. কয়েকদিন আগে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর একটা সিরিজ আমি শুরু করেছিলাম। আজকে তার 13 নম্বর ক্লাস এবং ফিজিওগ্রাফিক ডিভিশনের সামান্য একটু অংশ আমাদের বাকি আছে, সেটা আজকে আমরা কমপ্লিট করব। সেটা হচ্ছে পেনিনসুলার হিলস। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি তাদের বলবো এটা একটা পেড ব্যাচের ক্লাস, শুধুমাত্র তোমাদের জন্যই এখানে পাবলিক করে দেওয়া হয়েছে। তো তোমরা ক্লাসগুলো করো, পুরো ইন্ডিয়ান জিওগ্রাফির ফুল সিলেবাস চ্যাপ্টার ধরে ধরে এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ফুল সিলেবাস চ্যাপ্টার ধরে ধরে আমরা এই সিরিজে কমপ্লিট করব। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা 6:30টার সময় আমি লাইভ আসছি। বাই চান্স যদি কোনোদিন লাইভ আসতে না পারি সেদিন রেকর্ড দিয়ে দিচ্ছি, যেমন আজকে আমি তোমাদের জন্য রেকর্ড দিচ্ছি একটা কারণবশত। তো আজকের আমাদের যে ক্লাস আছে সেটা হচ্ছে পেনিনসুলার হিলসের ওপর। এটা হয়ে গেলেই আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আমি আবার রিপিট করছি, আমাদের হিমালয়ান পার্টটা কমপ্লিট হয়ে গেছে। হিমালয়ান ডিভিশনটা যেখানে আমরা দুটো ক্লাস করেছি এই হিমালয়ের ওপর, যেখানে মাউন্টেন পিক থেকে শুরু করে A to Z আমি ডিসকাস করেছি তোমাদের সাথে। যে আমাদের আইল্যান্ড রিজিয়ন আছে, আইল্যান্ড যেখানে আমরা আন্দামান এবং নিকোবর আমি ছবি এঁকে এঁকে তোমাদের বুঝিয়েছি, সেখানেও তোমার একটা ক্লাস আছে। নর্দার্ন গ্রেট প্লেন, নর্দার্ন গ্রেট প্লেনেও কিন্তু তোমাদের একটা ক্লাস রয়েছে। আর পেনিনসুলার প্লেটো, পেনিনসুলার প্লেটো শুধুমাত্র সেখানে আমরা মেন আমাদের যে উপদ্বীপীয় মালভূমি সেটা সম্পর্কে পড়েছিলাম, এটারও কিন্তু একটা ক্লাস আছে। ঠিক আছে, তার মানে পাঁচখানা ক্লাস, আজকের ক্লাস দিয়ে 6টা ক্লাস করছি আমরা শুধুমাত্র ফিজিওগ্রাফিক ডিভিশনের ওপরই। তার মানে তোমরা বুঝতেই পারছো আমি এখানে বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই ডিসকাস করছি, চ্যাপ্টার ধরে ধরে টপিক ধরে ধরে ডিসকাস করছি। এবং এই ক্লাসগুলো তোমাদের প্রিলি প্লাস মেন্স দুটোর জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, আর টাইম নষ্ট করব না। আজকের টপিকটা খুবই ছোট আছে এবং খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসটা আজকে কমপ্লিট হয়ে যাবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো বিষয় বলার থাকে অবশ্যই বলবে। তবে এটুকু বলবো যে আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা যাদের সামনে মেন্স দেবে তাদের মেন্সে কোশ্চিন থাকবেই থাকবে, প্রিলিমিনারিতেও কিন্তু কোশ্চিন থাকার চান্স আছে। তো সেক্ষেত্রে আমি A to Z যা যা আছে সমস্ত কিছু তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা এগুলো পড়ো, খুব ভালো করে নোট করো, তোমাদের পরীক্ষাতে তোমরা এখান থেকেই কমন দেখতে পাবে। ওকে, চলে যাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, তার আগে পেনিনসুলার হিলসের মধ্যে আমি আগের দিন পড়াতে গিয়ে তোমাদের আরাবল্লীটা আমি ডিসকাস করে ফেলেছিলাম। ঠিক আছে, আরাবল্লী পর্বত সম্পর্কে। তারপর আমি তোমাদের বলেছিলাম যে বিন্ধ্য রেঞ্জ পড়বো আমরা, সাতপুরা পড়বো আমরা, অজন্তা পড়বো আমরা ইস্টার্ন ঘাট পড়বো, ওয়েস্টার্ন ঘাট পড়বো, আরও ছোটোখাটো অনেক রেঞ্জ আছে, অনেক গ্যাপ আছে, পাস আছে, সেগুলো সম্পর্কে পড়বো। তো সেক্ষেত্রে আরাবল্লীটা আমরা অলরেডি কমপ্লিট করেছি। এটা আমি এখন আর লেখাচ্ছি না তোমাদের, বা এখানে পিপিটিতে আনিনি। আমি জাস্ট একবার মৌখিকভাবে তোমাদের মনে করার জন্য কিন্তু আরেকবার বলে দিচ্ছি। আরাবল্লী রেঞ্জ যদি আমি বলি, আরাবল্লী রেঞ্জ, রেঞ্জ কথার অর্থ কি? রেঞ্জ কথার অর্থ হচ্ছে পর্বত শ্রেণী। যখন আমি কোনো একটা মাউন্টেন বলছি তার মানে আমি একটা পর্বতকে বোঝাচ্ছি। যখন আমি রেঞ্জ বলছি তখন সেখানে সারিবদ্ধ কতগুলো পর্বত শ্রেণীকে বোঝাচ্ছি। তো আরাবল্লী যেটা আছে সেটা কিন্তু একটা রেঞ্জ, মানে এর একটা এক নয়, এখানে একাধিক পর্বত রয়েছে এই রেঞ্জের বা শ্রেণীর আন্ডারে, পর্বত শ্রেণীর আন্ডারে। তো আরাবল্লী রেঞ্জ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এটা গুজরাট থেকে, গুজরাটের কোন জায়গা থেকে? গুজরাটের পালানপুর থেকে, পালানপুর গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তার লাভ করেছে। প্রায় 800 কিলোমিটারের কাছাকাছি এর বিস্তার। আর কি বলেছিলাম? আমি বলেছিলাম এটা পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট বা পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট মাউন্টেনের একটা এক্সাম্পল বা একটা পর্বত শ্রেণীর এক্সাম্পল। আমি আরো বলেছিলাম ইট ইজ অ্যান এক্সাম্পল অফ রেসিডুয়াল মাউন্টেন, অর্থাৎ এটা একটা ক্ষয়ীভূত পর্বত শ্রেণীর উদাহরণ। ক্ষয়ীভূত মানে দীর্ঘদিন ধরে এটার ক্ষয় হচ্ছে। সেই প্রসঙ্গে আমি তোমাদের এটাও বলেছিলাম যে কিছু কিছু যারা ভৌগোলিকবিদ আছে তারা মনে করেন যে এক সময় তোমার আরাবল্লী পর্বতের যা হাইট ছিল সেটা হিমালয়ের থেকেও বেশি ছিল, কিন্তু সেটা প্রতিদিন ক্ষয়ভূত হচ্ছে, প্রতিদিন তোমার ক্ষয় হচ্ছে। ঠিক আছে,
আরাবল্লী পর্বত সম্পর্কে আর কি বলেছিলাম? বলেছিলাম ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ওল্ড ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেনের কথা আমি বলছিলাম, এটা একটা কিন্তু ভঙ্গিলো পর্বতের উদাহরণ। হিমালয়ের ক্ষেত্রে হিমালয়টা হচ্ছে নতুন ভঙ্গিলো পর্বত, আর এটা কি? এটা হচ্ছে তোমার পুরনো ভঙ্গিলো পর্বতের উদাহরণ। আর কি বলেছিলাম? আমি বলেছিলাম আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে কি গুরুশেখর, যার হাইট কত? 1722 মিটার। আবার বলেছিলাম সেকেন্ড হাইস্ট পিক যেটা রয়েছে সেটা হচ্ছে মাউন্ট আবু, যেটা হাইট কত? যেটা হাইট কিন্তু এভারেজ যদি আমি দেখি প্রায় 1168 মিটারের কাছাকাছি, তাই তো? তাহলে এগুলো আমরা প্রথম দিন ডিসকাস করেছিলাম আরাবল্লী পর্বত সম্পর্কে। আজকে আমরা নেক্সট বিষয়ে চলে যাব, সেটা হচ্ছে বিন্ধ্য রেঞ্জ। এবং সেখানে যদি আমি লোকেশন দেখি যে বিন্ধ্য রেঞ্জটা কোথায় রয়েছে, তাহলে তোমরা ম্যাপে দেখতে পারবে এটা হচ্ছে বিন্ধ্য রেঞ্জ। তাহলে বিন্ধ্য রেঞ্জ যদি বলি কোথায় রয়েছে, স্টেট ওয়াইজ লোকেশন যদি আমি দেখি, তাহলে আমি দেখব যে এটা রয়েছে কি, ইট ইজ লোকেটেড অ্যাট দ্য স্টেটস অফ গুজরাট, মধ্যপ্রদেশ, সাউদার্ন পার্ট অফ ইউপি অ্যান্ড ছত্তিশগড়, বিহার। তোমাদের মধ্যে অনেকে বলবে স্যার বিহারে কিভাবে আসলো? দেখো, বিহারের একদম এক্সট্রিম ওয়েস্টার্ন পার্টে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিন্ধ্যর যে পূর্বের অংশটা সেটা কিন্তু রয়েছে। আমি তোমাদের এখানে বলছি, দেখো এখানে বলছি কৈমুর রেঞ্জ, যেটাকে কাইমোরও বলা হয়, ইজ দ্য ইস্টার্ন পোর্শন অফ দ্য বিন্ধ্য রেঞ্জ। বিন্ধ্য রেঞ্জের ইস্টার্ন পোর্শন, এটা থেকেও পরীক্ষা এসছে, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চিন এসছে মেন্সে এবং প্রিলিমিনারিতে, তো সেগুলো খুব ভালো করে তোমরা নোট করবে। বিন্ধ্য রেঞ্জের যে ইস্টার্ন পোর্শন তা কি বলা হয়? কৈমুর রেঞ্জ বলা হয়। এটা কোন অংশে পড়ছে? দেখো এখানে লেখা আছে অ্যাবাউট 483 কিলোমিটার বা 300 মাইল লং, এক্সটেন্ডিং ফ্রম দ্য অ্যারাউন্ড কাটাঙ্গি ইন জব্বলপুর ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ টু অ্যারাউন্ড সাসারাম ইন রোহতাস ডিস্ট্রিক্ট অফ বিহার। তার মানে এর বিন্ধ্য রেঞ্জের যে একদম ইস্টার্ন পার্ট, এক্সট্রিম ইস্টার্ন পার্টটা রয়েছে, সেটা কিন্তু তোমার বিহারের ওয়েস্টার্ন পার্টে গিয়ে পড়ছে, এটা মাথায় যেন থাকে, ঠিক আছে? তার মানে আমি যদি ঠিকঠাক দেখি, গুজরাটের পূর্ব দিকের কিছুটা অংশে পড়ছে, আর পড়ছে কি ম্যাক্সিমাম কভার করছে তোমার মধ্যপ্রদেশ, এবং ছত্তিশগড়কে ম্যাক্সিমাম কভার করছে। এছাড়া উত্তরপ্রদেশের কিছুটা দক্ষিণ অংশে পড়ছে, আর বিহারের পশ্চিম অংশে পড়ছে। ক্লিয়ার? ম্যাপটার দিকে তোমরা থাকো, তোমাদের ম্যাপ পয়েন্টিং ক্লাস আমি করাবো, ঠিক আছে? যাদের যাদের ম্যাপ নিয়ে প্রবলেম হয়, আমি যখন বলবো না, আমি যখন সাপোজ ধরো আমি বলছি ইউপির নর্থ ওয়েস্টার্ন পার্ট, তার মানে তোমার মাথায় এটা ছবি এঁকে যাওয়া উচিত যে ইউপির নর্থ ওয়েস্টার্ন পার্ট মানে স্যার কি বলছে। বা আমি বলে দিচ্ছি ধরো তোমার ইউপির নর্দার্ন পার্ট, উত্তরাখণ্ডের সাউদার্ন পার্ট, এইভাবে বলছি। তার মানে তোমার মাথায় রাখতে হবে স্যার কোন জায়গাটাকে লোকেট করতে চাইছে। তার মানে তার আগে ম্যাপ পয়েন্টিংটা দরকার। তো অনেকেই ম্যাপ পয়েন্টিং জিনিসটা জানো না, আমি এই ফিজিওগ্রাফি ডিভিশনে পরেই তোমাদের ম্যাপ পয়েন্টিং করাবো, তারপর অন্য চ্যাপ্টারে ঢুকবো, যাতে জিওগ্রাফি নিয়ে কোনো সমস্যা তোমাদের না থাকে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যার সমাধান করা। তো সেক্ষেত্রে এখানে এই স্টেটের মধ্যে দিয়ে তোমার কি গেছে? বিন্ধ্য রেঞ্জ গেছে, এবং বিন্ধ্য রেঞ্জের যে পূর্বের অংশ সেটাকে আমরা কৈমুর বলছি, কৈমুর রেঞ্জ। এবং এটা কিন্তু কৈমুর রেঞ্জের যে মোস্ট ইস্টার্ন পার্টটা, সেটা বিহারের তোমার রোহতাস ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। ওকে, নেক্সট কি বলছে এই বিন্ধ্য পর্বত সম্পর্কে? বলছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ব্লক মাউন্টেন। এটা একটা ব্লক মাউন্টেনের এক্সাম্পল। স্যার আপনি আরাবল্লী পর্বত পথে গিয়ে বললেন ওটা একটা কি মাউন্টেন? ফোল্ড মাউন্টেন। ফোল্ড, আপনি বললেন এটা একটা ওল্ড ফোল্ড মাউন্টেনের উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত। আমরা বুঝেছি ওল্ড মানে হচ্ছে পুরনো, ঠিক আছে? আচ্ছা, নিউ ফোল্ড মাউন্টেন কথা আমরা যখন শুনেছি তখন আমরা ভেবেছি এটা হিমালয়। ওকে, নাও ব্লক মাউন্টেনটা কি? দেখো, অ্যাকর্ডিং টু ফরমেশন, মানে আমি যদি ফরমেশন অনুযায়ী দেখি, মাউন্টেনকে আমরা তিনটি ভাগে বেসিক্যালি ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন, এখানে জায়গা নেই, আমি তবু বোঝানোর চেষ্টা করছি তোমাদের। ফোল্ড মাউন্টেন একটা, আরেকটা কি হয়? আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ব্লক মাউন্টেন, আরেকটা হয় ভলক্যানিক মাউন্টেন। ভলক্যানিক মাউন্টেন কি জিনিস? ফোল্ড কথার অর্থ হচ্ছে ভাঁজ। আমরা জানি এই যে পৃথিবীর সারফেসের উপর আমরা রয়েছি, এটা ধরো পৃথিবীর উপরের সারফেস, এর নিচে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ারের রয়েছে গরম লাভা,
এবং এই লাভার ওপর ভাসমান অবস্থায় রয়েছে কি অনেকগুলো প্লেট, ঠিক আছে, ছোট বড় অনেক প্লেট। এবং এই প্লেটগুলো কি করছে, মুভ করছে। কোনো কোনো সময় কোনো প্লেট একে অপরের দিকে আসছে, কারণ নিচে কি আছে, নিচে তো এখানে গরম ম্যাগমা আছে, তাই না? তাহলে ম্যাগমার উপর যদি একটা প্লেট থাকে তাহলে মুভ করবে তো সেটা, কিন্তু সেটা খুবই এত বড় যে এর সাইজ, এটা খুব সীমিত পরিমাণে মুভ করে, হয়তো বছরে 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে প্লেটগুলো একে অপরের দিকে আসতে পারে, একে অপরের থেকে দূরে সরে যেতে পারে, অথবা অনেক সময় কি হয়, প্লেটগুলো তির্যকভাবে একে অপরকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারে। তাহলে ফোল্ড মাউন্টেনের জন্য দায়ী হচ্ছে একে অপরের দিকে যে প্লেটগুলো আসে তখন, যখন ধরো একে অপরের দিকে দুটো প্লেট আসছে, মাঝখানে কোনো নরম সারফেস আছে, তাহলে কি হবে, মাঝখানে অংশটা হয় উপর দিকে উঠবে, না হলে নিচের দিকে নামবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন দুপাশ থেকে প্লেট চাপ ক্রিয়েট করে বা প্রেশার ক্রিয়েট করে, তখন মাঝখানে নরম অংশ এইভাবে উপর দিকে উঠে যায়। যেমন আমরা হিমালয় পড়েছি যে টেথিস নামক যে অগভীর মহাসাগর রয়েছে, সেখানে পাললিক শিলা জমে ছিল, সেখানে দুপাশ থেকে প্লেটের চাপের কারণে মাঝখানে হিমালয়টা তৈরি হয়েছে, তাই তো? ইন্দো অস্ট্রেলীয় পাট এবং ইউরোশীয় পাতের পরস্পরের দিকে সংঘর্ষের ফলে হিমালয়টা তৈরি হয়েছে। ঠিক যে হিমালয়টা যখন তৈরি হলো, এক অপরের দিকে যখন প্রেশার ক্রিয়েট করলো, তখন মাঝখানে কি হলো, শিলার মধ্যে ভাঁজ পড়লো, এটাকে বলছে ফোল্ড মাউন্টেন। এবার ব্লক মাউন্টেন কি? ব্লক মাউন্টেন কিছুই না, সাপোজ এটা শিলা, ঠিক আছে, এটা শিলার অবস্থা, আপাতত অবস্থা এটা শিলার, ঠিক আছে, দাঁড়া মুছে দিচ্ছি, ভালো করে রাখছি। এটা শিলার অবস্থান, ঠিক আছে। এবার কোনো কারণে সাপোজ ধরো কোনো কারণে এই অংশটা বসে গেছে, এই নিচের অংশটা প্লেটের তোমার সংঘর্ষের কারণে নিচের দিকে বসে গেছে, এখানটাও নিচের দিকে বসে গেছে, ঠিক আছে। এখানটায় প্লেট দাঁড়িয়ে আছে, তার মানে এটা একটা উঁচু স্থান রয়ে দাঁড়িয়ে আছে, দুপাশে কি হলো, জিনিসটা ধসে গেল বা বসে গেল, তাহলে এটা কি হবে, তখন একটা মাউন্টেনের আকার নেবে বা পর্বতের আকার নেবে, কারণ দুপাশে চারিদিকে তোমার কি হচ্ছে, চারিদিকে ফল্টের কারণে বা বিষয়টা কি হচ্ছে, এখানকার যে সারফেসটা ছিল সেটা মুভমেন্টের কারণে নিচে চলে গেছে, তাহলে এইটা একা দাঁড়িয়ে আছে, তখন তাকে এটা বলছে ব্লক মাউন্টেন। আর ভলক্যানিক মাউন্টেন কাকে বলছে, ভলক্যানিক মানে তোমরা জানো যে ভলক্যানো থেকে এসছে কথাটা, ভলক্যানো মানে অগ্নুৎপাত, ঠিক আছে, অগ্নুৎপাতের ফলে যে তোমার মাউন্টেন তৈরি হয়, বলতে পারো এক কথায় যদি আমি বলি, তাকে আমরা বলবো ভলক্যানিক মাউন্টেন। তাহলে সেক্ষেত্রে এখানে বলছে যে বিন্ধ্য পর্বত, এটা একটা কি মাউন্টেনের উদাহরণ, ব্লক মাউন্টেনের কিন্তু উদাহরণ, ঠিক আছে, ব্লক মাউন্টেনের এক্সাম্পল। আমি একটু তাড়াতাড়ি করছি, আরো ডিটেলসে তোমাদের ব্লক মাউন্টেন কি, এগুলো তোমাদের অপশনাল পেপারের বিষয়, ওগুলো আমি তোমাদের আরো ডিটেলসে পরে পড়াবো যখন আমি অপশনাল ক্লাসগুলো তোমাদের এখানে করাবো, কিন্তু আপাতত একটু বুঝে নাও। এখানে কি বলছে, হাইয়েস্ট পিক অফ বিন্ধ্য রেঞ্জ ইজ গুডউইল পিক অর সদ্ভাবনা পিক। বলছে বিন্ধ্য রেঞ্জের আগের মানে যে পিক, হাইয়েস্ট পিক, সেটার নাম কি, সেটা হচ্ছে গুডউইল পিক অথবা সদ্ভাবনা পিক, যেটা রয়েছে কোথায়, যেটা রয়েছে মধ্যপ্রদেশে, যার এলিভেশন কত, 752 মিটার। খুব ইম্পর্টেন্ট, কারণ কি পেনিনসুলার হিলসের ম্যাক্সিমাম পিকের নাম ধরা হয়, বলে দেবে আরাবলী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি, বলে দিল তোমার বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে, ক্লিয়ার? তো অনেকে মানপুর জানো সবাই, এর আগে সেকেন্ড চয়েস তোমরা মানপুর রাখবে, কিন্তু তোমরা গুগল সার্চ করলে এখন সদ্ভাবনা বা গুডউইল পিক যেটা আছে সেটাকে কিন্তু তোমরা দেখতে পাবে, ওকে, সদ্ভাবনা পিক। এরপর দেখো কি বলছে, দ্য রিয়েলি সার্ভ অ্যাজ এ ডিভাইডিং লাইন বিটুইন দ্য ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন্স অ্যান্ড দ্য ডেকান এরিয়া অফ ইন্ডিয়া। আচ্ছা, এই যে বিন্ধ্য পর্বত যেটা আছে সেটাকে কি ধরা হয়, সেটাকে ধরা হয় যে এই বিন্ধ্য রেঞ্জটাই বা এই পর্বত শ্রেণীটাই তোমার গ্যাঞ্জেটিক প্লেনকে ডেকান প্লেট থেকে আলাদা করেছে, মানে ডেকান প্লেন না, ডেকান প্লেটও থেকে আলাদা করেছে। তারপর আমি তোমাদের এর আগে ডেকান প্লেটও পড়িয়েছি, আমাদের যে পেনিনসুলার প্লেটও আছে তার
যে ভাগগুলো আছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে ডেকান প্লেটো। ডেকান প্লেটোকে আলাদা করছে তোমার গ্যাঞ্জেটিক প্লেন থেকে কোন পর্বত শ্রেণী যদি জিজ্ঞাসা করা হয় তবে অ্যান্সার কিন্তু বিন্ধ্য পর্বত হবে, রাইট। নেক্সট দেখো কি বলছে, দ্য মাউন্টেন্স রানস অ্যালং দ্য সাউদার্ন এজ অফ দ্য মালওয়া প্লেটো বিফোর স্প্লিটিং ইন্টু টু ব্রাঞ্চেস, দ্য কৈমুর রেঞ্জ হুইচ রানস নর্থ অফ দ্য সোন রিভার ইন্টু দ্য ওয়েস্টার্ন বিহার স্টেট, রাইট। ওকে, নাও নেক্সট এখানে কি বলছে, অ্যাট এলিভেশন র্যাঙ্কিংস ফ্রম 1500 টু 3500 ফিট, অর্থাৎ এর যে এলিভেশনটা রয়েছে সেটা হচ্ছে তোমার কত, সেটা হচ্ছে 450 থেকে 1100 মিটার। তোমরা যে এলিভেশনগুলো আছে বা হাইটগুলো আছে সেগুলো কিন্তু এভারেজ হাইট হিসেবে ধরা হয়, তো সেগুলো মিটারে তোমরা ম্যাক্সিমাম টাইম দেখে যাবে, মিটারেরটাই ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। The Bindhu range gives rise to the primary southern tributaries of Ganga Yamuna basins, which include the Chambals, Betwa, Ken and Tons river. তোমরা ম্যাক্সিমাম যে রিভারগুলো দেখতে পাও মধ্যপ্রদেশের সাইডে চম্বল, সোন, টোন্স, এগুলো কিন্তু এই রেঞ্জের কিছু দূরত্বের মধ্যেই কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ওকে, the Bindhu mountain range is primarily covered with the dry deciduous forest, অর্থাৎ আমি যদি বিন্দু মাউন্টেন রেঞ্জে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট দেখতে পাবো, ঠিক আছে। ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট মানে তোমার শুষ্ক যে পর্ণমোচী বন্যভূমি রয়েছে সেইগুলো আমরা দেখতে পাবো। তো পর্ণমোচী বন্যভূমি কোনগুলো, আজকে আমরা যদি শাল দেখি, শাল গাছ, তাই শাল গাছে দেখি পাতা ঝরে যায়, তাহলে এটা একটা পর্ণমোচী বা ডেসিডিয়াস ফরেস্টের এক্সাম্পল, ঠিক আছে, ফরেস্টের উদ্ভিদের এক্সাম্পল। তো সেক্ষেত্রে দেখো এখানে কি বলছে, রেইনফল আর সিজনাল হেয়ার ফলোড বাই আ protected dry seasons which impedes the growth of natural flora which loses the leaves, অর্থাৎ কি বলছে এখানে রেইনফল যেটা আছে সেটা একটু কম আছে, ঠিক আছে। এখানে কি দেখা যায়, যার জন্য পর্ণমোচী বৃক্ষের বনভূমি দেখা যায়, যেমন এখানে আমি যদি দেখি সেগুন, শাল, তারপর হচ্ছে বাঁশ, এই ধরনের তোমার গাছ আমরা বেশি দেখতে পাবো। আর যদি আমি প্রাণীর কথা বলি তাহলে সেক্ষেত্রে বাইসন, সোয়াইল্ড বাফেলো, স্পটেড ডিয়ার, লিওপার্ড, তারপর তোমার ব্ল্যাক বাক, জায়ান্ট ব্রাউন ডিয়ার, এগুলো আমরা কিন্তু এই অংশে দেখতে পাবো। ওকে, চলো পরেরটা চলে যাচ্ছি। কি বলছে, দ্য বিন্দাস আর রেকগনাইজড অ্যাজ দ্য historic physical barrier between the northern and southern India and they have a prominent place in Indian mythology and geography, অর্থাৎ বিন্ধ্য পর্বতের একটা আদর্শ, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দিকে একটা ভূমিকা আছে। কি ভূমিকা, বলা হয় যে বিন্ধ্য পর্বতটা দক্ষিণ ভারত এবং উত্তর ভারত এই দুটোকে আলাদা করেছে, ঠিক আছে। দক্ষিণ ভারত এবং উত্তর ভারতকে আলাদা করেছে কে, বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত, ঠিক আছে। তোমরা ইতিহাসের দিক থেকে দেখবে যে ইতিহাসে যখন একদম সূচনার পূর্বের দিকে, ঠিক আছে, বিন্ধ্য পর্বতে ক্রস করেই সাউথ ইন্ডিয়াতে এসেছিলেন বিভিন্ন রাজারা। তো এইগুলো অনেক গল্প আছে, এগুলো এখন আর বলছি না, এটুকু মাথায় রেখে দাও যে বিন্ধ্য পর্বতকে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের বেরিয়ার হিসাবে চিহ্নিত করা হয়। দে আর নোন বাই লোকাল নেমস সাচ অ্যাজ পান্না, কৈমুর, রেওয়া। এইটাকে লোকাল কিছু নামেও ডাকা হয়। তোমরা জানো যে মধ্যপ্রদেশের পান্না রয়েছে, যেটা কিসের জন্য ফেমাস, ডায়মন্ডের জন্য ফেমাস। তো এই যে রেঞ্জটা রয়েছে এর আশেপাশেও কিন্তু ডায়মন্ড তোমার পাওয়া যায়, তো এটাও মাথায় রাখবে। তো এর কিছু নামও আছে লোকাল নেম, যেমন এটাকে পান্না বলা হয়, কৈমুর বলা হয়, রেবাও বলা হয়, এটা মাথায় রাখবে। তাহলে পরীক্ষা যদি দেয় যে পান্না কোন রেঞ্জের আরেক নাম, তোমরা বলবে বিন্ধ্য রেঞ্জ। জিওগ্রাফিক্যালি দে আর ইয়াঙ্গেস্ট দেন আরাবলি অ্যান্ড সাতপুরা, বলছে ভৌগোলিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু আরাবলি এবং সাতপুরা পর্বতের থেকেও তোমার ইয়ঙ্গার, ঠিক আছে। ওকে, নেক্সট তাহলে বিন্ধ্য পর্বত পড়লাম এতক্ষণ আমি, এবার আমি সাতপুরা পড়বো। দেখো আমি একদম ডিটেলসে তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। আশা করি এর বাইরে মেন্সেও তোমাদের কিছু থাকবে না। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই জিনিসগুলো তৈরি করতে, তোমাদের ক্লাস করাতে আমার সারাদিন ক্লাস করানো থাকে, তার মাঝখানেও আমি তোমাদের ক্লাসগুলো করাচ্ছি শুধুমাত্র আমার চ্যানেলটা যাতে একটু বড় হয়, একটু গ্রোথ হয়, আমরা সবার কাছে যাতে পৌঁছাতে পারি। তো সেটা তোমাদের কর্তব্য, যদি ভালো লাগে, এমন না জোর জবরদস্তি কোনো বিষয় নেই, যদি ভালো লাগে বা আজকে যে পেনিনসুলা হিলস করছো এটা করার পর তোমরা গুগলে গিয়ে মক দাও, যেখানে ইচ্ছা, গুগল না যে কোনো বই ধরো মক দাও, তুমি 10টার মধ্যে যদি 7টা কোশ্চেন অ্যান্সার না করতে পারো, ঠিক আছে, তারপর তোমাকে আমাদের সাবস্ক্রাইব করতে হবে না। যদি করতে পারো দেন এটা তোমার রেসপন্সিবিলিটি যে না স্যারদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। ওকে, তো তাহলে সেক্ষেত্রে দেখো সাতপুরা রেঞ্জ যদি আমি দেখি, এরপর আমি বিন্ধ্য পড়লাম, তাহলে প্রথমে আরাবলি পড়লাম, দেন বিন্ধ্য পড়লাম, এবার সাতপুরা পড়বো। সাতপুরা রেঞ্জ লোকেশন যদি দেখি, বলছে দ্য সাতপুরা রেঞ্জ ইজ আ রেঞ্জ অফ হিলস
ইন সেন্ট্রাল ইন্ডিয়া। অর্থাৎ সেন্ট্রাল ইন্ডিয়াতে আমরা এই রেঞ্জটাকে দেখতে পাই। আমরা যদি ম্যাপে দেখি তাহলে এইটা হচ্ছে সাতপুরা রেঞ্জ, ঠিক আছে। এখানে বলছে দ্য রেঞ্জ রাইজেস ইন দ্য ইস্টার্ন গুজরাট, অর্থাৎ গুজরাটের ইস্টার্ন পার্ট থেকে শুরু হচ্ছে গুজরাট, রানিং ইস্ট থ্রু দ্য বর্ডার অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্র বর্ডার দিয়ে যাচ্ছে, অ্যান্ড মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। তার মানে চারখানা স্টেটের মধ্যে দিয়ে গেছে, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঠিক আছে। তার মানে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। আবার বলো, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই চারটে রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু সাতপুরা রেঞ্জ যাচ্ছে। এখানে কি বলছে, সাতপুরা রেঞ্জ ইজ আ কম্বিনেশন অফ সাতপুরা, মহাদিও অ্যান্ড মৈকাল হিলস। এই সাতপুরা রেঞ্জের যে অংশটা রয়েছে এটা তিনটে পার্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে মহাদিও হিলস, একটা হচ্ছে তোমার মৈকাল হিলস, আর একটা হচ্ছে তোমার সাতপুরা, ঠিক আছে। ওকে, এবার কি বলছে, দ্য সাতপুরা রেঞ্জ ইজ আ হিল রেঞ্জ ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া দ্যাট ইজ পার্ট অফ দ্য ডেকান প্লেটো। বলছে সাতপুরা রেঞ্জ যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন প্লেটোর বা ওয়েস্টার্ন ইন্ডিয়ার একটা অংশ, যেটা ডেকান প্লেটোর মধ্যেও কিন্তু পড়ে। তারপর কি বলছে দেখো, বলছে দ্য হিলস রানস ফ্রম 560 মাইলস, প্রায় নিয়ার অ্যাবাউট 900 কিলোমিটার্স ওভার দ্য বর্ডার অফ দ্য বর্ডেস রিজন অফ পেনিনসুলার ইন্ডিয়া অ্যাক্রস স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড মধ্যপ্রদেশ। অর্থাৎ 900 কিলোমিটারের বিস্তার লাভ করেছে সাতপুরা রেঞ্জ, টোটাল চারখানা স্টেটের মধ্যে দিয়ে গেছে, এবং ম্যাক্সিমাম যে এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে। এটা পরীক্ষায় ছিল মেন্সে যে সাতপুরা রেঞ্জ কোন দুটো স্টেটের মধ্যে ম্যাক্সিমাম গেছে। নর্মাল পরীক্ষায় কোশ্চেন আসলে তুমি ঠিকঠাক ভাবে না পড়ো অ্যান্সার করতে পারবে না, তো সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে কি মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। যদি বলা হয় বলো তো কোন রাজ্যের দক্ষিণ দিয়ে তোমার দক্ষিণের অংশ দিয়ে বিন্ধ্য পর্বত গেছে, তখন বলতে হবে কি উত্তরপ্রদেশ। একটু আগে আমি তোমাদের পড়লাম, তো এইভাবে ধরে ধরে তোমাদের পড়তে হবে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, সাতপুরা হিলস আর টেকটনিক মাউন্টেন্স ফর্ম অ্যাবাউট 1.6 বিলিয়ন ইয়ার্স এগো as a result of folding and structural uplift. They are the host landform. হোস্ট ল্যান্ডফর্ম অনেকটা সেম কনসেপ্ট, ব্লক মাউন্টেনের মতোই, ঠিক আছে। বা দুপাশের অংশটা ধসে যায়, নিচের দিকে যায়, এবং মাঝখানের অংশটা উপরে পড়ে থাকে, সেটাকে হোস্ট মাউন্টেন বলা হয় বা হোস্ট ল্যান্ডফর্ম বলা হয়। এখানে কি বলছে দেখো, দে রান ফ্রম আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 900 কিলোমিটার, মানে টোটাল যে লেন্থ আছে সেটা হচ্ছে 900 কিলোমিটারের কাছাকাছি। একটু ক্যামেরাটা অফ হয়ে গেছিল, 900 কিলোমিটারের কাছাকাছি। এবার কি বলছে, মহাদেও হিলস লাইজ টু দ্য ইস্ট অফ সাতপুরা হিলস। সাতপুরা হিলসের ইস্টের দিকে কি রয়েছে, মহাদেও হিলস রয়েছে। পাঁচমারি ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ সাতপুরা রেঞ্জ অ্যান্ড ধূপগড় ইজ দ্য হাইয়েস্ট পিক অফ পাঁচমারি, ঠিক আছে। ওকে, যদি তোমাদের বলা হয় যে সাতপুরা পর্বতের হাইয়েস্ট পিকের নাম কি, তোমরা বলবে ধূপগড়, ধূপগড়, ঠিক আছে। আর মহাদেও হিলসের সেটা যদি বলা হয় তাহলে সেটা কিন্তু হবে কি তোমার পাঁচমারি, ওকে। আচ্ছা, মৈকাল হিলস লাইস ইন দ্য ইস্ট অফ দ্য মহাদেও হিলস। অমরকণ্টক হচ্ছে কি তোমার মৈকাল হিলের হাইয়েস্ট পিক। তার মানে দেখো, মহাদেও যদি বলা হয়, মহাদেওর হাইয়েস্ট পিক কি, মহাদেওর হাইয়েস্ট পিক বলবে পাঁচমারি। আর সাতপুরার হাইয়েস্ট পিক কি, ধূপগড় বলবে, ধূপগড় হাইয়েস্ট পিক, হ্যাঁ ধূপগড়। আর মৈকাল হিলের হাইয়েস্ট পিক নাম কি, অমরকণ্টক। অমরকণ্টক কেন ফেমাস, নর্মদা নদীর তোমার উৎসস্থল বা সোর্স পয়েন্ট এটাকে বলা হয়, তোমরা সবাই জানো এটা, ঠিক আছে। আচ্ছা, দ্য প্লেটো হ্যাজ দ্য ড্রেনেজ সিস্টেমস অফ নর্মদা অ্যান্ড সোন। তোমরা জানো যে নর্মদা এবং সোন নদীর যে ড্রেনেজ সিস্টেমটা সেটা কিন্তু এখানেই রয়েছে, এবং ফাইনালি এগুলো বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছে, তাই তো, সোন রিভারটা। আচ্ছা, এখানে দেখো কি বলছে, দিস হিলস আর রিচ ইন বক্সাইট ডিউ টু দ্য প্রেজেন্স অফ গন্ডোনা রকস। এখানে আমরা গন্ডোনা যুগের রক দেখতে পাবো, যার ফলে এখানে বক্সাইডের কিন্তু একটা রিজার্ভার বা তুমি বলতে পারো সঞ্চয় এখানে দেখতে পাওয়া যায়। ওকে, নাও এবার তাহলে আমি তোমাদের কি কি পড়লাম, আমি পড়লাম তোমাদের আরাবলি, বিন্ধ্য, সাতপুরা রেঞ্জ ডিটেলসে পড়লাম। এবার আমি যেটা তোমাদের বলবো খুব ভালো করে শোনো, এখানে শুধুমাত্র যে কয়েকটা রেঞ্জ আছে তা নয়, এখানে আরো অনেক ছোট বড় মাউন্টেন পিক আছে, অনেক ছোটখাটো রেঞ্জ আছে, সেইগুলো সম্বন্ধে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলো পড়বে, একটাও মিস করা যাবে না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিভাবে কোশ্চেন এসছে আমি সেটা বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। আর তারপর আমি যাব ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটে, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটাও আমি ডিটেলসে ডিসকাস করব, যেমনটা আমি সাতপুরা আরাবলি রেঞ্জ সম্পর্কে বললাম, ঠিক আছে। তো খুব ভালো করে মন দিয়ে দেখো, এটা প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে। এখানে বলছে মৈকাল রেঞ্জ, ভালো করে দেখো। আর যারা আমার বই নিয়েছো, বই পারচেস করেছো আমার কোর্সের সাথে, তারাও
দেখবে এই দুই একটা বিষয় তোমাদের বইয়ের মধ্যে নেই, এগুলো কিন্তু তোমরা নোট করে নেবে। তো সেক্ষেত্রে দেখো মৈকাল রেঞ্জ এখানে কি বলছে, ইস্টার্ন পার্ট অফ সাতপুরা রেঞ্জ। তাহলে পরীক্ষা এটা অনেকবার এসছে যে সাতপুরা রেঞ্জের ইস্টার্ন পার্টকে কি বলা হয়, মৈকাল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, কৈমুর রেঞ্জ। কৈমুর কোনটা বলা হয়, ইস্টার্ন পোর্শন অফ দ্য বিন্দু রেঞ্জ ইন মধ্যপ্রদেশ, ইউপি, বিহার, প্যারালাল টু দ্য রিভার সোন। রিভার সোনে প্যারালাল ভাবে যে রেঞ্জটা রয়েছে ইস্টার্ন পোর্শনে বিন্দুর, সেটাকে বলা হয় কি, কৈমুর রেঞ্জ। এটাও পরীক্ষায় এসছে। মহাদেও রেঞ্জ কাকে বলা হয়, ফ্রম দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য সাতপুরা রেঞ্জ লোকেটেড ইন মধ্যপ্রদেশ, যার হাইয়েস্ট পিক হচ্ছে কি ধূপগড়। এটা ধূপগড় হবে না, মহাদেও রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে তোমার পাঁচমারি, ঠিক আছে, পাঁচমারি হবে। অজন্তা রেঞ্জ মহারাষ্ট্রতে রয়েছে এবং এটা কিসের জন্য ফেমাস, এটা তোমার পেন্টিং এর জন্য ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস পেন্টিংস অফ গুপ্ত পিরিয়ড, গুপ্ত যুগের পেন্টিংস জন্য ফেমাস। কেপ পেন্টিং দেখা যায়, তাই তো, শেল্টার পেন্টিং মানে ছাদে, গুহার ছাদে পেন্টিং রয়েছে, আচ্ছা, যার জন্য এটা ফেমাস। রাজমহল হিলস, এটা রাজমহল হিলস হচ্ছে কি ইন ঝাড়খণ্ড, মেড আপ অফ লাভা, ব্যাসল্টিক্স, তোমার ব্যাসল্টিক্স রক্স, পয়েন্ট অফ গ্যাঞ্জেটিক্স, তোমার বাইফুরিকেশনস। মানে হচ্ছে কি বললো, এখানে ঝাড়খণ্ডের যে তোমার লাভা গঠিত ব্যাসল্ট শিলার দেওয়া যে ভূপ্রকৃতি রয়েছে বা ডিভিশনটা রয়েছে, সেটা হচ্ছে কি তোমার রাজমহল হিল। ডিভিশন বলবো না, এই হিলটা আর কি এটা দিয়ে গঠিত। গারো খাসি জয়ন্তিয়া হিলস কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ ইন মেঘালয়ের রয়েছে এটা। গারো খাসি এবং জয়ন্তিয়া তোমরা সবাই জানো, যার জন্য আমাদের পুরো নর্থ ইস্টে যে আজকে তোমার আমি যদি মেঘালয় এত বৃষ্টিপাত হচ্ছে, তার মূলত কারণ হচ্ছে কি গারো খাসি এবং জয়ন্তিয়া হিল। আচ্ছা, মিকির হিল যদি বলি, আ গ্রুপ অফ হিলস লোকেটেড এট দ্য সাউথ পার্ট অফ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আসাম, আ পার্ট অফ দ্য কার্বি অ্যানালং প্লেটো, ঠিক আছে। আচ্ছা, মিকির হিলস, আচ্ছা মিকির তো বললাম। আবর হিলস, আবর এটা আমি বলেছি হিলস অফ অরুণাচল প্রদেশ, এটা নিয়ার দ্য বর্ডার অফ উইথ চায়না, বর্ডার কি তোমার বর্ডার্ড বাই দ্য মিশমি অ্যান্ড মিরি হিলস, ড্রেন বাই দ্য দিবাংশ রিভার অ্যান্ড ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র। আবর, মিরি, মিশমি এগুলো হচ্ছে তোমার শিবালিকের আরেক নাম অরুণাচল প্রদেশে, এটাও মাথায় রাখবে, এটা পরীক্ষায় এসছে। এরপর মিশমি হিল, পাটকাই রেঞ্জ, তোমার কোবরু হিলস, মিজো হিলস, ডালমা হিলস, প্রত্যেকটা হিল সম্বন্ধে লেখা আছে। বাবা বুদানগিরি, ঠিক আছে, তোমার হরিশ্চন্দ্র, বালাঘাট রেঞ্জ, তোমার চিলপি সিরিজ, তালচের সিরিজ, চ্যাম্পিয়ন সিরিজ, নীলগিরি হিলস ইম্পর্টেন্ট, এখানে পালনি হিলস ইম্পর্টেন্ট। নীলগিরি হিলকে ব্লু মাউন্টেনও বলা হয়, যেটাকে বলা হয় তোমার ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের মিটিং পয়েন্ট হচ্ছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের হাইয়েস্ট পিকের নাম হচ্ছে দোদাবেতা, এটা আমি এরপরেই আছে, আমি তোমাদের একটু পরেই বোঝাচ্ছি, কিন্তু এগুলো তোমরা একটু দেখে নেবে, প্রত্যেকটা দেখবে ইম্পর্টেন্ট। আন্নামালাই হিলস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, কার্ডামম হিলস, এটাও ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবে। এবার আমি চলে যাচ্ছি ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট, ভেরি ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার দিক থেকে, পরীক্ষায় বহুবার এখান থেকে কোশ্চিন হয়। দেখো, ভারতবর্ষের নিচের যে অংশটা রয়েছে, আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, এই যে ছবিটা দেখছি আমরা, এখানে রয়েছে একটা কন্টিনিউয়াস রেঞ্জ, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি ওয়েস্টার্ন ঘাট। কেন ওয়েস্টার্ন ঘাট নাম হচ্ছে, কারণ এটা ভারতবর্ষের ওয়েস্টার্ন সাইডে বা পেনিনসুলার প্লেটোর ওয়েস্টার্ন সাইডে রয়েছে, অ্যারাবিয়ান সির পাশে রয়েছে, ঠিক আছে, অ্যারাবিয়ান সির ইস্টার্ন উপকূলে রয়েছে। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে তোমার ইস্টার্ন ঘাট, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। এবার এখানে কি বলছে, দ্য ডেকান প্লেটো অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মেইন ল্যান্ডমাসেস and is studied as one of India's physiographic divisions. It is bordered by the Western Ghat on west and Eastern Ghat on its east. অর্থাৎ পেনিনসুলার প্লেটো এটা একটা ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন, একটা ডিভিশন যার ওয়েস্টার্ন পার্টের কোন বর্ডার এরিয়া রয়েছে, ওয়েস্টার্ন ঘাট রয়েছে, আর ইস্টার্ন পার্টে রয়েছে ইস্টার্ন ঘাট বর্ডার এরিয়া। ইস্টার্ন দিকে ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন দিকে ওয়েস্টার্ন ঘাট, আমি এটা বললাম তো তোমাদের, আমি যখন পড়িয়েছিলাম এই মাঝখানে অংশটা কি পেনিনসুলার প্লেটো, তাহলে পশ্চিম অংশটা কি ওয়েস্টার্ন ঘাট, এই অংশটা কি ইস্টার্ন ঘাট। এখানে কি বলছে, দ্য ওয়েস্টার্ন ঘাট আর কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ, অর্থাৎ যে ওয়েস্টার্ন ঘাটটা রয়েছে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ, মানে কোথাও ব্রেক করেনি, ঠিক আছে, মাউন্টেন রেঞ্জ, আর কল সায়াদ্রি,
তাহলে ওয়েস্টার্ন ঘাটকে কি বলা হয়? ওয়েস্টার্ন ঘাটকে বলা হয় সায়দ্রী বলা হয়, অথবা বলা হয় এটা একটা কন্টিনিউয়াস রেঞ্জ। আর ইস্টার্ন ঘাটকে কি বলা হয়? মালাদ্রিজ বলা হয়, যেটা একটা ডিসকন্টিনিউয়াস রেঞ্জ। কেন ডিসকন্টিনিউয়াস রেঞ্জ? কেন ডিসকন্টিনিউয়াস রেঞ্জ? কারণ এটা গোদাবরী কাবেরী রিভারের কাছে গিয়ে এটা অনেকটাই কিন্তু ব্লিন হয়ে যায়, দেন আবার শুরু হয়। তো সেক্ষেত্রে এখানে তোমার এটা একটা ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, ঠিক আছে। তার মানে ওয়েস্টার্ন ঘাট হচ্ছে একটা কন্টিনিউয়াস রেঞ্জ, আর ইস্টার্ন ঘাট হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস রেঞ্জ। ওয়েস্টার্ন ঘাটকে বলা হয় সায়দ্রিজ, আর ইস্টার্ন ঘাটকে বলা হয় কি? মালাদ্রিজ। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট আমি যদি বলি তাহলে কোন কোন স্টেটগুলো পড়বে, কোন কোন স্টেটগুলো এর আন্ডারে আসবে? লোকেশন যদি আমি দেখি, স্টেট ওয়াইজ লোকেশন, তাহলে 6খানা স্টেট এর মধ্যে পড়ে যাবে। কি কি? এক হচ্ছে গুজরাট, একদম উপরে যদি আমি দেখি, দেখো এটা যদি ম্যাপ হয় তাহলে এখানে আছে কি আছে? গুজরাট। গুজরাটের পর আসবে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর আসবে গোয়া, গোয়ার পর কি আসবে? কর্ণাটক, তারপর আসবে কি? কেরালা। আর এই পাশে তামিলনাড়ুর কিছু অংশ তোমার কিন্তু পড়ে যাচ্ছে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে। তামিলনাড়ু, কারণ তামিলনাড়ু ম্যাপটা তো এইরকম ভাবে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিছুটা অংশ এই পাশটা বা ওয়েস্টার্ন সাইডটা কিন্তু পড়ে যাচ্ছে। তার মানে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এগুলো কিন্তু তোমার ওয়েস্টার্ন ঘাটের আন্ডারে আসে। The Western Ghat is one of the 8 hotspots of biological diversity in the world. One of the 8 hotspots. Hotspots মানে কি? এটা হচ্ছে হটস্পটস মানে এমন কোন স্থান যেখানে প্রাণীদের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় বা উদ্ভিদ প্রজাতির একটা এক্সট্রিম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। মানে বিভিন্ন প্রজাতির পশু পাখি বা গাছপালা এখানে রয়েছে, যার জন্য এখানে হটস্পট হিসাবে এটাকে কনসিডার করা হয়েছে। It is a UNESCO World Heritage Site. It is one of the 8 hottest hotspots of biological diversity in the world. According to the UNESCO, the Western Ghat are the older than the Himalaya. এখানে ইউনেস্কো বলছে কি? ইউনেস্কো বলছে ওয়েস্টার্ন ঘাটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দিয়েছে, এবং তার সাথে এটাও বলছে যে ওয়েস্টার্ন ঘাট যেটা আছে সেটা হচ্ছে হিমালয়ের থেকেও বেশি পুরনো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর 8 নম্বর কি? হটস্পটস। হটস্পটস মানে যেখানে জীব বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় সেটাকে হটস্পটস বলা হয়। এবার ভালো করে দেখো, এটা যদি ওয়েস্টার্ন ঘাট হয়, মাথায় রাখবে এটা থেকে পরীক্ষায় মেন্সে কোশ্চেন এসছে, এটা যদি ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা হয় তাহলে এটা যদি রেঞ্জ হয়, এই পাশ থেকে যখন আরব সাগরীয় শাখা ঢোকে, বাতাস ঢোকে, প্রথমেই হিট করে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন পার্টে হিট করে কি করে? এর যে জলীয় বাষ্প থাকে সেটাকে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প নিয়ে যায় সেটাকে প্রথমে এখানেই ঢেলে দেয়। প্রথমেই যখন এসে হিট করে ওয়েস্টার্ন পার্টে কি হয়? বাতাসটা আস্তে উপর দিকে ওঠে। উপর দিকে উঠলে বাতাস কি হবে? ঘনীভূত হয়ে যাবে। ঘনীভূত হয়ে সে বৃষ্টিপাতটা ওয়েস্টার্ন পার্টেই ঘটায়, অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢালেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তারপর বাতাসটা হালকা হয়ে যায়, দেন বাতাসটা পর্বতটাকে ক্রস করে পূর্বর দিকে যায়, ঠিক আছে। মানে আরো ভেতর, ল্যান্ডের আরো ভেতর দিকে ঢোকে। তো তখন কি হয়? বাতাসের মধ্যে আর সেই রকম বৃষ্টিপাত দেখা যায় না, যার ফলে কিন্তু সেখানে অতটা মানে বৃষ্টিপাত হয় না। বাতাসের মধ্যে জলীয় বাষ্প না থাকলে বৃষ্টিপাত কোথা থেকে হবে? তো সেই জন্য পশ্চিমঘাট পর্বতমালা একটা আদর্শ ওয়াটার ডিভাইডারের কাজ করে, মানে একটা রেন শ্যাডো অঞ্চল হিসাবে কাজ করে, যার ওয়েস্টার্ন পার্টে, মাথায় রাখবে পশ্চিমঘাট পর্বতমালার ওয়েস্টার্ন পার্টে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আবার ইস্টার্ন পার্টে কম বৃষ্টিপাত হয়, যার জন্য ওয়েস্টার্ন পার্টে ঘন চিরসবুজ অরণ্য বা যে ন্যাচারাল ভেজিটেশন সেটা দেখতে পাওয়া যায়, আবার ইস্টার্ন পার্টে কিন্তু সেটা দেখতে পাওয়া যায় না, সেখানে কিন্তু ডেসিডিয়াস ফরেস্ট দেখতে পাওয়া যায়, পর্ণমোচী বনভূমি দেখতে পাওয়া যায়। তার মানে মাথায় রাখবে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা একটা আদর্শ রেন শ্যাডো হিসাবে কাজ করে, বা রেন শ্যাডো মানে বৃষ্টির ছায়া অঞ্চল হিসেবে কাজ করে, কারণ ওয়েস্টার্ন পার্টে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস যখন ইস্টার্ন পার্টে যায় সেখানে জলীয় বাষ্প থাকে না, তখন বৃষ্টিপাত সেভাবে হয় না। তো এখানে বিভিন্ন বিষয় রয়েছে। এবার যে বিষয়গুলো রয়েছে, কদিন আগেই একটা পরীক্ষায় কোশ্চেন এসেছে, স্যার ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহের নাম কি? সেখানে সর্বোচ্চ সিংহ ছিল কালসুবাই, ঠিক আছে, কালসুবাই ছিল। আবার অনেক জায়গায় দেখছি আনাইমুদি। কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা কোন পার্টের, কোনটা কি অংশ, কি বিষয়। তাহলে সেক্ষেত্রে দেখো, পুরো ওয়েস্টার্ন ঘাট পর্বতমালাকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। তোমরা যারা একবারেই শুধু পড়বে তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে না, সেই জন্য আমি বললাম যে A to Z সমস্ত ক্লাস আমি তোমাদের করাবো, সমস্ত কিছু ডিসকাস করব, শুধু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে। দেখো, আমাদের পুরো ওয়েস্টার্ন ঘাটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি।
তিনখানা সেকশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্দার্ন ওয়েস্টার্ন ঘাট, একটা মিডিল বা সায়দ্রী বা সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাটস, আর একটা হচ্ছে সাউদার্ন ওয়েস্টার্ন ঘাট। ছবির দিকে তাকাও, ছবির দিকে এটা হচ্ছে নর্দার্ন ওয়েস্টার্ন ঘাট, সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাট, আর হচ্ছে তোমার সাউদার্ন ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, এবার এটার কি বিষয় স্যার? দেখো, তাপ্তি ভ্যালি থেকে কন্যাকুমারী পর্যন্ত আমরা ওয়েস্টার্ন ঘাটকে কনসিডার করতে পারি, যেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। কি কি ভাগ? প্রথমটা হচ্ছে নর্দার্ন। তাহলে নর্দার্ন ওয়েস্টার্ন ঘাট এটা সম্পর্কে একটু পড়ি। ঠিক আছে, এর মধ্যে কি কি বিষয় আছে সেটা একটু দেখছি। নর্দার্ন ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে, যেটা তাপ্তি ভ্যালি থেকে, যা 16 ডিগ্রি ল্যাটিটিউড থেকে 16 ডিগ্রি ল্যাটিটিউডের কাছাকাছি এটা রয়েছে, এবং যেটা ব্যাসেল্ট শিলা দ্বারা তৈরি, যার হাইয়েস্ট পয়েন্টের নাম হচ্ছে কালসুবাই। তার মানে আমি যদি নর্থের সাইডে দেখি, নর্থ যেটা মেইনলি মহারাষ্ট্রকে কভার করছে, গুজরাটের কিছু অংশ কভার করছে, তাহলে সেই অংশ যদি দেখি তাহলে সেখানে কালসুবাই হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট হয়ে যাবে, কালসুবাই। ঠিক আছে, কালসুবাই। কারণ কত? এর হাইট কত? এর হাইট হচ্ছে তোমার 1646 মিটার। পরীক্ষা যদি কোশ্চিন দেয় যে কালসুবাই এটা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তোমরা তখন বলতে পারো এটা নর্দার্ন ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, আবার যদি বলা হয় এক কথা যদি বলে ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন কিন্তু আনাইমুদি হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি কারণ সেটা রয়েছে সাউদার্ন ওয়েস্টার্ন ঘাটে রয়েছে। বা তোমাকে যদি বলে যে বলো পুরো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখনও আনাইমুদি হয়ে যাবে, কারণ ওটার হাইট 2695 মিটারের কাছাকাছি আছে। তো দেন ওগুলো পড়বো, আপাতত এটা দেখে নাও। বলছে এভারেজ হাইট অফ দিস সেকশনস অফ দ্য ঘাট ইজ 1200 মিটার অ্যাবাভ মিন সি লেভেল, বাট সাম পিকস অ্যাটেন্স মোর হাইট। এখানে বলছে যে এই যে অংশটা রয়েছে বা এই যে নর্দার্ন পোর্শন যেটা রয়েছে, সেখানকার এভারেজ হাইট হচ্ছে 1200 মিটারের কাছাকাছি। কিছু কিছু ক্ষেত্রে দু একটা পিকের সেটা একটু এর থেকেও উঁচু হতে পারে। কালসুবাই যার হাইট কত? 1646 মিটার। ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 3টে স্টার দিয়ে রাখো। কালসুবাই এটা হচ্ছে কি ওয়ান অফ দা হাইয়েস্ট পিক এই তোমার নর্থ ওয়েস্টার্ন ঘাটের। তো এখানে কি বলছে? কালসুবাই সালহেরের হাইট হচ্ছে 1567 মিটার। তারপর কি বলছে? অ্যাবাউট 90 কিলোমিটার অফ নাসিক মহাবালেশ্বর হচ্ছে 1438 মিটার। হরিশ্চন্দ্রগড় এটা হচ্ছে 1424 মিটার। আর ইম্পর্টেন্ট পিকস এখানকার ইম্পর্টেন্ট পিক, তার মানে হরিশ্চন্দ্রগড়, তারপর হচ্ছে তোমার মহাবালেশ্বর, তারপর তোমার সালহের, কালসুবাই, এগুলো কিন্তু নর্দার্ন ওয়েস্টার্ন ঘাটের ইম্পর্টেন্ট পিক। থলঘাট and Borghat are important passes that provided the passage by a road and rail between the Konkan plains in the west and the Deccan Plateau in the east. তো সেক্ষেত্রে তোমাদের কঙ্কন প্লেনও রয়েছে। আমি এর আগের দিন প্লেনও তোমাদের পড়িয়েছি, এটা আমি প্রথমেই ক্লাসে বলতে ভুলে গেছিলাম। তোমাদের যে কোস্টাল প্লেন রয়েছে সেটা নিয়ে 7 নাম্বার ক্লাস অলরেডি আমরা কমপ্লিট করেছি ফিজিওগ্রাফির উপর, 6 নাম্বার ক্লাস, এটা 7 নাম্বার ক্লাস চলছে। তো সেক্ষেত্রে এই এখানে আমরা দুটো পাস দেখতে পাবো। পাস মানে পাহাড়ের পর্বতের অংশ দিয়ে যেখান দিয়ে আর কি রোড যায় বা রেল কানেক্টিভিটি থাকে, যেখান দিয়ে আর কি যাতায়াত করা যায় আর কি, ট্রান্সপোর্টেশন সিস্টেম অ্যাক্টিভ থাকে, তো সেইটাকে বলা হয় পাস। তো এই যে মাউন্টেন রেঞ্জ রয়েছে এখানে আমরা দেখতে পাবো থলঘাট এবং বোরঘাট দেখতে পাবো। ঠিক আছে, ওকে, চলো মুছে দিচ্ছি। এরপর দেখো নেক্সট দ্য মিডিল সায়দ্রী। এরপর যদি মিডিল অংশটা দেখি, মিডিল সায়দ্রী দেখি, পাশে দেখো ছবি আছে। তো মিডিল সায়দ্রী ক্ষেত্রে দেখো বলছে দ্য মিডিল সায়দ্রী রানস ফ্রম 16 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড আপ টু নীলগিরি হিলস। তারপর 16 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড থেকে তোমার নীলগিরি হিলস পর্যন্ত এটা বিস্তার লাভ করেছে। দিস পার্ট মেড অফ গ্রানাইট অ্যান্ড নিস, এটা গ্রানাইট এবং নিস দিয়ে মেনলি গঠিত। দিস এরিয়া ইজ কাভার্ড উইথ ডেন্স ফরেস্ট, অর্থাৎ এই যে অংশটা রয়েছে এখানে কিন্তু আমরা ঘন বনভূমি দেখতে পাবো। আমরা একদম নর্দার্ন পার্টে বা নর্দার্ন ওয়েস্টার্ন ঘাটে কিন্তু অতটাও ঘন বনভূমি দেখতে পাবো না, ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে, কিন্তু মিডিলে আমরা কিন্তু তোমার ঘন বনভূমি দেখতে পাবো। দে মার্ক দ্য জাংশনস অফ ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা এবং ইস্টার্ন ঘাট পর্বতমালা জয়েন করছে দেখো কোথায় গিয়ে? এই মিডিলে গিয়ে। মেনলি যদি আমি স্পেসিফিক জায়গাটার নাম বলি তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে নীলগিরি হিল। নীলগিরি হিলসে গিয়ে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট এই দুটো কিন্তু মিট করছে। আমি একটু অনেকটা ফাস্ট বলছি আজকে, নাহলে অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, দোদাবেতাকে কি বলা হয়? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের জাংশন পয়েন্ট। তাহলে এর হাইট কত? 2637 মিটার। ঠিক আছে, এছাড়া কি আছে এখানে এই অংশে, এই যে মিডিল ওয়েস্টার্ন ঘাটে এখানে আছে তোমার মাকুর্তি 2554 মিটার। আর ইম্পর্টেন্ট পিকস অফ দিস এরিয়া
সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাট যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে ইট হ্যাজ এ গ্রানাইট তোমার গ্রানাইটিক স্ট্রাকচার in Karnataka and the highest point is Mulangiri in Baba Budan Hills. These sections has developed Nick Point waterfall like Gir Shobha Jog Falls over Saraboti River. তোমরা জানো যে কর্ণাটকে রয়েছে কি যোগ ফল বা যেটা আরেক নাম হচ্ছে গির শাপা ফলস ওয়াটারফলস, যেটা হচ্ছে সরাবতী রিভারের উপর রয়েছে, যেটা কিন্তু সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাটে কিন্তু রয়েছে। These sections has two distinctive features, মালনাথ আর হচ্ছে কি ময়দান। এটাও আমি তোমাদের বলেছিলাম মালনাথ আর ময়দান কি জিনিস। মালনাথ হচ্ছে কি, মালনাথ হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের, তাহলে আমি স্পেসিফিক ওয়েস্টার্ন ঘাটের নাম যদি বলি তাহলে হচ্ছে সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাট। সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাট মানে তোমার কর্ণাটক প্লেটোর কাছে যে ওশেন ঘাটের অংশ রয়েছে যেগুলো উঁচু সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় মালনাথ, আর যেগুলো নিচু অংশ সেগুলোকে বলা হয় ময়দান। ঠিক আছে, চলো পরটা চলে যাচ্ছি। দ্য সাউদার্ন সেকশন, সাউদার্ন সেকশন যদি বলি তাহলে সেক্ষেত্রে সাউদার্ন পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট is separated from the main Sahyadri range by Palghat gap বা যেটাকে পালাক্কাত গ্যাপও বলা হয়। ঠিক আছে, এবার কি বলছে, ইট ইজ অলসো কল্ড দ্য সাউদার্ন মাউন্টেন কমপ্লেক্স। নেক্সট দেখো কি বলছে, আনাইমুদি। আনাইমুদি কথা যদি বলি তাহলে 2695 মিটার ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হোল অফ সাউদার্ন ইন্ডিয়া। পুরো সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিকের নাম আনাইমুদি, যেটা রয়েছে ওয়েস্টার্ন ঘাটে। আমি যদি স্পেসিফিক ওয়েস্টার্ন ঘাটের নাম বলি তাহলে সাউথ ওয়েস্টার্ন ঘাট। নেক্সট দেখো কি বলছে, 3 রেঞ্জেস তোমার এখানে রয়েছে, যার মধ্যে আনাইমুদির হাইটটা সব থেকে বেশি। ঠিক আছে, আর তার নিচে রয়েছে কি তোমার কার্ডামন সিলস রয়েছে। এখানে দেখো কি বলছে, সাউদার্ন ওয়েস্টার্ন ঘাটস হ্যাজ থ্রি সাউদার্ন ওয়েস্টার্ন ঘাট যদি আমি বলি হ্যাজ এ 3 প্যারা দ্য কোস্ট নেমলি নীলগিরি, আনাইমুদি, কার্ডামনস। এখানে 3খানা মেন বাউন্ডারি সেকশন আছে, একটা হচ্ছে নীলগিরি, একটা হচ্ছে আনাইমালাই, একটা হচ্ছে কার্ডামনস হিলস। ঠিক আছে, পালঘাট গ্যাপ ইজ বিটুইন দ্য সাউদার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট and the mainly Sahyadri. These mountains have an average তোমার elevations 1600 to 2500 meter. দোদাবেতা রয়েছে এখানে, দোদাবেতা is the highest peak of Nilgiri, Anaimudi is the highest peak of Anaimalai range and South India, and Agasti Malai is the highest peak of Cardamom Hills. মাথায় রাখবে কার্ডামন হিলের হাইয়েস্ট পিকের নাম কি, আগাস্তি মালাই রেঞ্জ। যদি বলা হয় আনাইমুদির হাইয়েস্ট পিকের নাম কি বা দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিকের নাম কি, আনাইমালাই রেঞ্জ। দোদাবেতা হচ্ছে নীলগিরির হাইয়েস্ট পিকের নাম। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার ওয়েস্টার্ন ঘাটে রয়েছে। এখানে যদি পিক বলি তখন এখানে এইভাবে রয়েছে হিলসগুলো। ঠিক আছে, এবার যাব ইস্টার্ন ঘাটে। ইস্টার্ন ঘাট পর্বতমালা, ইস্টার্ন ঘাট পর্বতমালা তুমি দেখো ম্যাপটাই দিয়ে ভালো করে দেখো তোমরা। একটু ফাস্ট বলছি, ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি বুঝতে অসুবিধা হয়, এটা রেকর্ডেড ক্লাস যেহেতু, তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই সেটা সলভ করবো নেক্সট দিন। উড়িষ্যা থেকে ডাইরেক্ট যদি আমি বলি একদম তামিলনাড়ু পর্যন্ত চলে আসছে আমাদের ইস্টার্ন ঘাট। ঠিক আছে, ইস্টার্ন ঘাট পর্বতমালা আসছে। ইস্টার্ন ঘাটকে আমরা কি নামে ডাকি, এটাকে আমরা বলি মালায়াদ্রি, অথবা তুমি এটাকে বলতে পারো কি, এটাকে বলতে পারো একটা ডিসকন্টিনিউয়াস রেঞ্জ। যেটা কি বলছে, দ্য ইস্টার্ন ঘাট রান অলমোস্ট প্যারালাল টু দ্য ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া লিভিং ব্রড প্লেনস বিটুইন দেয়ার বেস অ্যান্ড দ্য কোস্ট। আমি তোমাদের ইস্টার্ন কোস্ট প্লেস পড়িয়েছিলাম, মানে ইস্টার্ন কোস্ট প্লেন। সেখানে আমি বলেছিলাম যে ইস্টার্ন কোস্ট প্লেনের মধ্যে উপরে হচ্ছে নর্থ সার্কার প্লেন, নিচে আছে তোমার করমন্ডল প্লেন বা কাবেরী প্লেন বা তামিলনাড়ু প্লেন। আমি বলেছিলাম উপরে নর্থ সার্কারকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার উৎকল প্লেন, নিচেটা হচ্ছে অন্ধ্র প্লেন। উৎকল প্লেনের হাইট হচ্ছে দৈর্ঘ্য কত 400 কিলোমিটার, অন্ধ্র প্লেনের 425 কিলোমিটার। নিচে বলেছিলাম তামিলনাড়ু প্লেন, যার দৈর্ঘ্য কত 825 কিলোমিটার, 675 কিলোমিটার, টোটাল 1500 কিলোমিটার। মনে আছে? তাহলে সেক্ষেত্রে এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ইস্টার্ন ঘাটের ক্ষেত্রে ইস্টার্ন ঘাটকে মানে এই প্লেনের ওয়েস্টার্ন পার্টে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি ইস্টার্ন ঘাট রেঞ্জ, এবং এই ইস্টার্ন ঘাট রেঞ্জ প্যারাল ভাবে চলছে কার সাথে, প্লেনের সাথে। ইট ইজ দ্য chain of highly broken and detected hills of starting from the Mahanadi and Odisha to the Vaigai in Tamil Nadu। আর উড়িষ্যার ভাইগাই থেকে শুরু হচ্ছে, উড়িষ্যার মহানদী থেকে শুরু হচ্ছে এবং তামিলনাড়ুর ভাইগায়ে গিয়ে কিন্তু এটা শেষ হচ্ছে। The peaks and ridge of the Malia range have a general elevation of 900 to 1200 meter
and Mahendragiri is the tallest peak here. অর্থাৎ আমি যদি ইস্টার্ন ঘাট দেখি, ইস্টার্ন ঘাটের মধ্যে একদম নর্দার্ন পোর্শন যদি দেখি, তাহলে সেখানে রয়েছে কি মালিয়া রেঞ্জ রয়েছে, যার হাইয়েস্ট পিকের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরির হাইট হচ্ছে 1501 মিটার। মাথায় থাকবে মহেন্দ্রগিরি। যদি বলা হয় বলতো ইস্টার্ন ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন তোমরা কি বলবে? তখন তোমরা বলবে জিন্দাগাদা। জিন্দাগাদা যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালিতে। অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি জিন্দাগাদা 1690 মিটার হাইট। আরাকু ভ্যালি পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে কোন পাহাড়কে বলতে পারবে? এটা আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে যদি পারো। আরাকু ভ্যালি, তো সেক্ষেত্রে আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশে রয়েছে, যেটা হচ্ছে জিন্দাগাদা হিলসকেও এটাকে কনসিডারেশন করা হয়। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট পিক রয়েছে, গালিকোন্দা 1643 মিটার অ্যান্ড তোমার সিনক্রাম গুট্টা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পিক। বিটুইন দ্য গোদাবরী অ্যান্ড দ্য কৃষ্ণা রিভার দ্য ইস্টার্ন ঘাট লুজ দেয়ার হিলি ক্যারেক্টার। আমি বলেছিলাম যেখানে গোদাবরী এবং কৃষ্ণা রিভার রয়েছে সেখানে ইস্টার্ন ঘাট তার যে পর্বতের উঁচু অংশ সেটাকে বিলীন করে ফেলে, সেটা এখানে বলছে হিলি ক্যারেক্টার অ্যান্ড আর অকুপাইড বাই দ্য গন্ডোয়ানা ফরমেশন, কেজি বেসিন যেটাকে তোমরা বলো। এবার কি বলছে? দ্য ইস্টার্ন ঘাটস তোমার রিঅ্যাপিয়ার অ্যাজ মোর অর লেস আ কন্টিনিউয়াস হিল রেঞ্জ ইন কুডাপ্পা অ্যান্ড কার্নুল ডিস্ট্রিক্টস অফ অন্ধ্রপ্রদেশ where they are called as নাল্লামালাই রেঞ্জ। তার মানে কি? তার মানে এটা কি বলে ইস্টার্ন ঘাট আবার যখন সে অন্ধ্রপ্রদেশের কার্নুল ডিস্ট্রিক্টের এখানে গিয়ে আবার রিঅ্যাপিয়ার হচ্ছে, তখন সেটাকে নাল্লামালাই রেঞ্জ হিসাবে ডাকা হচ্ছে, যার এভারেজ হাইট 600 থেকে 850 মিটার। তারপর কি বলছে দেখো, তারপর বলছে দ্য সাউদার্ন পার্ট অফ দিস রেঞ্জ, the southern part of this range is called পালকোদনা রেঞ্জ। ঠিক আছে, পালকোদনা রেঞ্জ বলছে এটাকে, সাউদার্ন পার্টটাকে। তার মানে যদি পরীক্ষা কোশ্চিন আসে ইস্টার্ন ঘাটের সাউদার্ন পার্টকে কি বলা হয়, তারা বলবে পালকোদনা রেঞ্জ বলা হয়। টু দ্য সাউথ দ্য হিলস অ্যান্ড দ্য প্লেটোস অ্যাটেন্স ভেরি লো অ্যালটিটিউড, অনলি জাবাদি হিলস অ্যান্ড দ্য সেবেরয় হিলস, এই দুটো রয়েছে কি, এই দুটো হাইটটা একটু বেশি। তার মানে কি বলছে দেখো, যখন ইস্টার্ন ঘাট পর্বতমালা একদম দক্ষিণের দিকে যাচ্ছে, ওর যে এলিভেশনটা আছে, যে উচ্চতাটা আছে, সেটা কিন্তু একদম কমে যায়। যদি আমরা জাবাদি হিলস দেখি এবং তোমার সেবেরয় হিলস দেখি, সেটার হাইটটা মোটামুটি থাকে যেমন তোমার 1000 মিটার এভারেজের কাছাকাছি। এছাড়া দা বিলিগিরি রঙ্গন হিলস রয়েছে, যেটা কর্ণাটকে রয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট হিল, যার হাইট কত 1279 মিটার। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? এবার কি বলতে সেন্ট্রাল পার্ট অফ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সাউদার্ন পার্ট অফ তামিলনাড়ু, ইন গ্যাঞ্জেটিক গেমস, এগুলো কিছু দরকার নেই তোমাদের, এটা তোমাদের এক্সট্রা পয়েন্ট করানো হয়েছে, এটা দরকার নেই। তার মানে আমি এতক্ষণ তোমাদের সাথে ইস্টার্ন ঘাট পড়ালাম, ওয়েস্টার্ন ঘাট পড়ালাম। ইস্টার্ন ঘাট সম্বন্ধে আমি আরেকটু রিকল করে দিচ্ছি, ওয়েস্টার্ন ঘাট সম্বন্ধে আরেকটু বলে দিচ্ছি। তার আগে আমি অলরেডি তোমাদের অনেকবার বলেছি, মানে সাতপুরা এগুলো সম্বন্ধে বলেছি। পুরো পেনিনসুলার হিলসের যে ক্লাস হলো, সেখানে আমি তোমাদের আরাবলি রেঞ্জ পড়লাম, বিন্দ রেঞ্জ পড়লাম, সাতপুরা পড়লাম, অজন্তা থেকে শুরু করে যত ছোটখাটো পাহাড় পর্বত আছে আমি এখানে দেখাচ্ছি তোমাদের, তার একটা লিস্ট আমি তোমাদের দিলাম এইগুলো। ঠিক আছে, একদম মহাদেব হিলস, মৈকালস হিলস, গারো খাসি জয়ন্তিয়া হিলস থেকে শুরু করে আরো যা যা হিলস আছে, ঠিক আছে, মৈকাল হিলস, নীলগিরি হিলস, আনাইমুদি হিলস, কার্ডমন হিলসের পুরো লিস্ট আমি তোমাদের দিলাম। মিকির হিলস, আবর, মিশমি, এগুলো দিলাম। তারপরে আমি গিয়ে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট ধরলাম। ওয়েস্টার্ন ঘাটে গিয়ে আমি তোমাদের বললাম এটা একটা কন্টিনিউয়াস রেঞ্জ, যেটা সাইদ্রি নামে পরিচিত। এটাকে 3টে ভাগে ভাগ করা যায়, নর্থ, সেন্ট্রাল বা মিডিল অ্যান্ড সাউথ। কোথায় কি হাইয়েস্ট পিক আছে, কি বৃত্তান্ত, সেগুলো বললাম। তারপরে ওখানে পথে গিয়ে আমি দেখলাম এখানে কিছু ইম্পর্টেন্ট পিক আছে ওয়েস্টার্ন ঘাটে, যেমন নীলগিরি, যেটা হচ্ছে কি ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার জাংশন পয়েন্ট। এবং তাছাড়া দেখলাম আমি পুরো সাউথ ইন্ডিয়ার যে উচ্চতম পিক সেটা কিন্তু এখানে রয়েছে, সেটা হচ্ছে কি আনাইমুদি, যার হাইট কত 2697 মিটারের কাছাকাছি। তার সাথে আমরা দেখলাম এখানে নীলগিরি পর্বতে হাইয়েস্ট পিক রয়েছে দোদাবেতা, ঠিক আছে, কার্ডমম হিলস রয়েছে, আগাস্তি হচ্ছে যার হাইয়েস্ট পিক। তারপর আমরা চলে গেলাম ইস্টার্ন ঘাটে, এবং ইস্টার্ন ঘাটে যেটা বললাম সেটা বললাম যে এটা প্লেন্সের প্যারাল ভাবে যাচ্ছে এবং এটা একটা ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, কারণ এটা কৃষ্ণা গোদাবরীর প্লেনের কাছে গিয়ে এটা তোমার ব্লিন হয়ে যায়। আবার সে নতুন করে যখন ওঠে তখন সেরকম ভাবে এর অল্টিটিউড বা এর যে উচ্চতা সেটা লক্ষ্য করা যায় না। কিন্তু সাউথ ইন্ডিয়াতে আমি যদি দেখি সেক্ষেত্রে
দু এক জায়গাতেই যার হাইট 1000 থেকে 1200 মিটারের কাছাকাছি রয়েছে, বাকি কিন্তু আস্তে আস্তে হাইট কমতে থাকে। তো ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট থেকে শুরু করে A to Z তোমার সাথে ডিসকাস করলাম। পুরো ক্লাসটা তোমরা খাতায় নোট করো, করে পড়ো, তারপর তোমরা যেখানে ইচ্ছা মক দাও। আশা করি তোমাদের কোনো ক্লাস মিস হবে না, বা তোমাদের কোনো কোশ্চেন মিস হবে না, ঠিক আছে? ক্লিয়ার? যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবে, আমি সেটা সলভ করব পরের দিন। ভালো থেকো তোমরা সবাই, গুড নাইট সবাইকে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি তোমাদের এই প্রচেষ্টা ভালো লাগে। তো সাবস্ক্রাইব করতে কারো কোনো টাকা পয়সা লাগবে না, বরং আমরা কোনো ভিডিও আনলে তখনই তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। এটা অনেক সময় আমাদের অনেক কিছুতে হেল্প করে, ঠিক আছে? এমন না যে একদমই হেল্প করবে না, এখানে যদি টাকা পয়সা নেওয়া হতো তা তো না। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে তোমাদের আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? বাই, গুড নাইট সবাইকে।